বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বিষয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন নোবেল বিজয়ী। তিনি শুধু বাংলাদেশের না, সমগ্র বিশ্বের মধ্যে সে একজন সুপরিচিত মানুষ। তবে আমরা এটা ভেবে গর্ববোধ করি যে আমাদের দেশের যে আজকে প্রধানমন্ত্রী হলো, সে কোনো চাওয়ালা না, সে একজন নোবেল প্রাপ্ত মানুষ, যাকে আমরা শ্রদ্ধা করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ ভালোবাসে। সবাইকে অভিনন্দন যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা যেন এই বাংলাদেশকে একটা সঠিক নেতৃত্ব দিতে পারে, তারা যেন এই বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ করে তুলতে পারে। আপনারা নিশ্চয় জানেন আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। একটা চা স্টলে বসলেও আমরা শুনতাম শেখ হাসিনা যতদিন বেঁচে আছে সে ততদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহ তাআলার কি অলৌকিক ক্ষমতা, তিনি এইভাবে যে পালিয়ে যাবেন এটা কেউ কল্পনাও করেনি, বাস্তবে মনেও করেনি। কিন্তু আজকে সেটা সত্য হলো। অনেকেই অনেক রকম কথা বলতো এবং শেখ হাসিনা নিজেও বলতো 2041 সাল, 2030 সাল ভীষণ মিশন আজকে কোথায় গেল? সব গর্ব চূর্ণ বিচ্ছিন্ন করে সে আজ পালিয়ে গেল। তো আমরা চাই এই পলায়ন না হোক, সঠিক রাজনীতি, সঠিক নেতৃত্ব দেশ গড়ে উঠুক। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন, ডক্টর আসিফ নজরুল স্যার এবং সমন্বয়কারী প্রধান মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ রিজওয়ানা চৌধুরী, SM সাখাওয়াত হোসেন এবং খালেদ আবদুল্লাহ সহ আরও অনেকে, সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আশা ব্যক্ত করি তারা যেন এই বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারে। আমার এবং বাংলাদেশের ছাত্রদের একটাই চাওয়া পাওয়া, বাংলাদেশে 90 থেকে 95% মুসলমান। এখানে শিক্ষা খাতে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে আছে, স্বাস্থ্য খাতে সমস্যা হয়ে আছে, এগুলো সংস্কার প্রয়োজন এবং আলেম ওলামা যারা আছে তাদের সাথে বসে শিক্ষা ব্যবস্থা পুরো দমে ঢালাওভাবে সাজানো উচিত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা আছে তারা বাংলাদেশের সবাই সাহায্য সহযোগিতা করবে। আজকে অন্যান্য রাজনীতিবিদ যারা ছিল তারা সবাইকে অভিনন্দন। কিন্তু আমার একটা জিনিস মনে খটকা লাগছে, এখানে GM কাদের ছিল, কাদের সিদ্দিকী ছিল। আপনারা জানেন তারা স্বৈরাচার বিরোধীর সহযোগী, তারা কিভাবে স্বৈরাচারকে সাহায্য সহযোগিতা করে আসছে। বিশেষ করে GM কাদের এবং তার দল জাতীয় পার্টি, তারা কি না করেছে, যারা রাজনীতি বোঝেন, রাজনীতি জানেন, তারা দেখেছেন। স্বৈরাচার এরশাদ এবং তার স্ত্রী রওশন এরশাদের মাধ্যমে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা দালালিগিরি করছে, তার সহযোগিতায় ক্ষমতায় ছিল। তাই আজকে আওয়ামী লীগ এই স্বৈরাচার হওয়ার জন্য আওয়ামী লীগ একা দায়ী না, জাতীয় পার্টির সবচেয়ে বড় দায়ী, জাতীয় পার্টি সবচেয়ে ঘৃণিত। তাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। তারা যদি 2014 সালে, 2018 সালে, 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ না করত, আজকে আওয়ামী লীগের এই পরিস্থিতি হয় না। আপনারা জানেন স্বৈরাচার এরশাদ
কীভাবে বলেছিল শেখ হাসিনা অধীনে নির্বাচনে যাব না, থুতু ফেলবো তা নেবার, কিন্তু তাও নির্বাচনে গেল। জে.এম. কাদের বলেছিল নির্বাচনে যাব না, ভারত থেকে ঘুরে আসার পর জে.এম. কাদের বলল, ভারত কি বলল আমি সেটা বলবো না, শেখ হাসিনা অধীনে নির্বাচনে গেল। তো এই জাতীয় পার্টি, দালাল পার্টিকে সমন্বয় বয়কট করা উচিত। জে.এম. কাদের দেখলাম আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে, সে কিভাবে দাওয়াত পায়? আজকে কাদের সিদ্দিকী, সে কিভাবে দাওয়াত পায়? এটা আমার প্রশ্ন, জনগণের প্রশ্ন, ছাত্র সমাজের প্রশ্ন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, তারা অনেক ভালো ব্যক্তিত্ব, আমি তাদের শ্রদ্ধা করি। তবে যে কোনো নির্বাচন হোক না কেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক এবং সকল ধরনের অংশগ্রহণ থাকুক, এটা আমাদের কাম্য, ছাত্র জনতার কাম্য, সবার কাম্য। তো আপনারা হয়তো কিভাবে নেবেন জানি না, কিন্তু জাতীয় পার্টি আজকে আওয়ামী লীগের এই যে দুঃসময়, স্বৈরাচার, এটার জন্য জাতীয় পার্টি একমাত্র দায়ী। আজকে যদি জাতীয় পার্টি নিরপেক্ষ থাকতো, 2014 সালে শেখ হাসিনা নির্বাচন করতে পারে না। আপনারা জানেন 157টা আসন সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 2014 সালে নির্বাচন করতে পারতো না, তাহলে আজকে আওয়ামী লীগের এই দুর্দশা হতো না। তাহলে আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচন দিত, তারাও আজকে ক্ষমতায় থাকতো, নইলে বিরোধী দলে থাকতো, নইলে অন্তত অস্তিত্ববিহীন অবস্থায় থাকতো না। তো আওয়ামী লীগ নিজেও দায়ী এবং সাথে সাথে জাতীয় পার্টিও দায়ী। নাহিদ ইসলাম খুব ভালো একজন ব্যক্তিত্ব, এবং আমার মনে হয় এখানে একটা সমস্যা, আসিফ মাহমুদের জায়গায় সার্জিস আলমকে দিলে এই উপদেষ্টা পরিষদটা আরও সুন্দর হতো, আরও ভালো হতো। এবং পাশাপাশি একটা কথা বলতে চাই, যে আলেমকে রাখা হয়েছে সে যেন শিক্ষা খাতটা অন্তত খুবই মনোযোগ সহকারে দেখেন। আমাদের ছাত্র সমাজের একটা দাবি, ক্লাস 5 পর্যন্ত অন্তত কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হোক, এবং ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা হোক। আপনারা জানেন আমরা 90 থেকে 95% মুসলমান। তো আমাদের সেই জায়গা থেকে এটা আমাদের দাবি, এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আসছেন তারা নিশ্চয়ই আইনিক শাসন, আইনের ধারা এবং সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতি প্রতিষ্ঠা করবে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠা করবে, এবং এটা রাতারাতি সম্ভব না, তাদেরকে একটু সময় দিন, আশা করি তারা এই কাজ সঠিকভাবে পালন করবে। কিন্তু আজকে যারা ক্ষমতার লোভের জন্য বিভিন্ন রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক প্ল্যান, রাজনৈতিক পোস্টার, রাজনৈতিক কার্যকলাপ করছেন, এটা আমি ঘৃণা করি। আজকে যদি শেখ মুজিবের ছবি না থাকে, শেখ হাসিনার ছবি না থাকে, ওইখানে জিয়াউর রহমানের ছবি, তারেক রহমানের ছবি রাখা উচিত হবে না। আমি নিরপেক্ষ হিসাবে বলতে চাই, যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে ছবি রাখেন তাহলে শেখ মুজিবের ছবি থাকলে জিয়াউর রহমানের ছবি থাকবে, আর কারো ছবি রাখার দরকার নাই। অথবা কোনো ব্যানার, পেস্টুন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর ছবি রাখা দরকার নাই। নির্বাচনের সময় যেটা হবে সেটা শুধু নির্বাচনের জন্য ছবি আমরা ইউজ করব, বাকি সরকারি অফিস, আদালত থেকে শুরু করে যাবতীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর ছবি রাখা যাবে না। আর যদি রাখতেই হয় সেটা উভয় পক্ষে, যেহেতু শেখ মুজিবুর রহমানও দেশ স্বাধীনে অবদান আছে, জিয়াউর রহমানও দেশ স্বাধীনের অবদান আছে, তাহলে তাদের উভয়ের ছবি রাখা যাইতে পারে, এর বাইরে কারো ছবি রাখা যাবে না। তো সবাইকে আবারও অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হলো, অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি তারা এই বাংলাদেশকে সুন্দর আইনের সুশাসন এবং স্বাস্থ্যের নিশ্চয়তা এবং আরও অন্যান্য যা আছে
সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, এটা আশা করি। সবাইকে ধন্যবাদ।